আপনি কি মনে করেন কিনা যে নির্বাচনী কোনো টাল বাহানা নাকি শুধু নির্বাচনটাই একমাত্র সকল সমস্যার সমাধানের পথ? নির্বাচন সকল সমস্যার সমাধানের পথ, এই দাবি তো কেউ করে নাই, এই দাবি তো বিএনপিও করে নাই। তারেক রহমান সাহেবের সর্বশেষ যে বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে এটা জানার অধিকার জনগণের আছে। অবশ্যই আছে, আছে না? অবশ্যই। ধরেন আমার গাড়িতে আপনাকে আমি ড্রাইভার হিসেবে নিয়োগ করলাম, একটা গন্তব্য ঠিক করলাম, চট্টগ্রাম যাব। আপনার উপর ভরসা করে আমার গাড়িতে উঠে বসলাম। এখন আপনি গাড়ি 10 মিনিট পর পর থামায় চা বিস্কুট খান, আমি আপনাকে জিজ্ঞাসা করবো না ভাই আমি চট্টগ্রাম কয় পৌঁছবো? তারা খেলে আপসা আপসা কথা বলে, মানে হালকার উপরে ঝাপসা, একটা শব্দ আছে না, ওই হালকার উপরে ঝাপসা মারে খালি, আর কিছু কইলেই মন খারাপ করে। হ্যাঁ আমি এত আরামে আসছি, একটা কাজ করতেছি, এত আরামে একটা চেয়ার পাইছি, এটাও তোমরা নিয়ে নিতে চাও, ভাবখান এরকম আর কি। তো এটা তো কাজের কাজ না। আপনারা তো এখানে থাকতে আসেন নাই, আপনারা এমন আচরণ কেন করেন? আপনারা থাকতে আসছেন, এবং সবচেয়ে বড় কথা হলো কি, থাকতে যে চান থাকার যোগ্যতা কি আপনাদের আছে? আমার তো সন্দেহ আছে। আপনি থাকবেন কেন ওখানে? আপনার কি যোগ্যতা আছে থাকার? নিজে তো বুঝতে হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমি ছাত্রদের দ্বারা ভুল বলেছেন, উনি ভুল বলেছেন। উনি কি ঈশ্বর নাকি যা বলবো সব ঠিক? উনি এই দেশের মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। উনি ভুল বলেছেন। জনতারা ছিল এই আন্দোলনের মূল। জনতার মধ্যে ছাত্র আসে, ছাত্রের মধ্যে জনতা আসে না, মাথায় রাখবেন। জনতার মধ্যে ছাত্র আসে, এবং এই জনতারা এই আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বাই চান্স তখন সামনে ছাত্ররা ছিল। তারাই তো আন্দোলনটাকে প্রথম চাঙ্গা করেছে। কি করেছে? কিভাবে? তারা ফ্রন্ট লাইনে না থাকলে, তারা ফ্রন্ট লাইনে কি হয়েছে? ফ্রন্ট লাইনে থাকবে কেউ না কেউ। আচ্ছা মুক্তিযুদ্ধ কে করছে? মুক্তিযুদ্ধ পয়েন্ট আসি, আপামর জনগণ, আপামর জনগণ করছে। আপামর জনগণকে ক্ষমতা আসছে না, আওয়ামী লীগ এসেছিল, বুঝে নেন। ঠিক আছে, এখানে বুঝে নেন। কিন্তু বৈষম্য ইউনূস সাহেব যে কথাটা বলেছেন, ইউনূস সাহেব বাংলাদেশ সম্পর্কে তার ধারণা খুব কম, জাস্ট খুব কম। আপনি 10 বছর হিসাব দেন তো, গত 10 বছরে দেখেন ইউনূস সাহেব কতদিন বাংলাদেশে ছিলেন আর কতদিন দেশের বাইরে ছিলেন, হিসাব করে দেখেন আপনি। উনি এই দেশ সম্বন্ধে অত কিছু জানেন না। উনি যেহেতু উনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন, উনি ব্যক্তিগতভাবে আগে সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি ওনার এবার দায়িত্ব নেওয়ার পেছনে একটা সামান্য হলেও সেই প্রতিহিংসা জনিত আকাঙ্ক্ষা কাজ করছে। তার পরিচয় আমরা পেয়েছি। উনি আসার পরে উনার গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করে নেন নাই। উনি ক্ষমতা না থাকলে হয়তো। আমার কথাটা হলো কি, এই সরকার এসেছে কেন? বেসিক্যালি তাদের কাজ হলো দুটো। একটা হলো একটা নির্বাচন দেওয়া, আরেকটা হলো কিছু সংস্কার করা। সংস্কারগুলো এই কারণে করা যাতে নাকি পরবর্তী সময় যারা ক্ষমতায় আসবে তারা যেন হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করতে না পারে, স্বৈরাচারে পরিণত না হতে পারে। এই দুটো হলো দৃশ্যমান চাহিদা তার কাছে জনগণের। আর তৃতীয় চাহিদাটা কি? তৃতীয় একটা চাহিদা আছে, ওটা অব্যক্ত চাহিদা, অনুচ্চারিত চাহিদা। সেই অনুচ্চারিত চাহিদাটা কি ছিল? যে যতদিন এই কাজগুলি আপনি করবেন ততদিন তো এই দেশটাকে চালাতে হবে, ততদিন আপনি এই দেশটাকে চালাবেন। আগে আমাদের জীবনযাপনের যে সংকটগুলি ছিল, সেই সংকটগুলি ছিল অপশাসন, অপব্যবস্থা, মাস্তানি, চাঁদাবাজি, সরকারি দলের একটা মানে তাণ্ডব, এই সমস্ত কারণে ছিল। তো ওইগুলি তো সরকারি দল থাকছে না, কাজে এটা অটোমেটিক হয়ে যাবে। দেখা কি গেলো, যেটা নাকি খুব সহজ মনে করা হয়েছিল এরা ওইটাই পারে নাই। মানে এরা এতটাই অযোগ্য, তারা ওইটাই পারে নাই। সিন্ডিকেট বাতিল করবে, যে বাণিজ্য মন্ত্রী সে তো নিজে সিন্ডিকেটে তেলের দাম বাড়াই দিল 8 টাকা। দেশের জনগণ সঙ্গে ওনার কোনো যোগাযোগ আছে? ওনার সঙ্গে যোগাযোগ হলো সিন্ডিকেটের মালিকদের সঙ্গে। উনি তো এই 1 টাকা আমি করতে পারছে, আর তো কোনো কাম করছে বলে আমার দেখা নাই। তখন এই লোকগুলিকে আমার প্রশংসা করতে হবে। যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের সবার চিকিৎসা এখন হয়েছে, যান না। আহত যে কোনো একজন লোককে বলেন আপনার চিকিৎসাকে সুচিকিৎসা হচ্ছে, সে কি বলে জিজ্ঞাসা করেন। সে তো তাদেরকে হ্যাপি করতে পারে না, জনগণকে হ্যাপি করবো।